গতদিন আমরা পড়ছিলাম হচ্ছে 163 পর্যন্ত। যেহেতু 160 থেকে 172 পর্যন্ত, 173 পর্যন্ত এগুলো অনেক রিলেভেন্ট, তো আমরা 160 থেকে একটু রিকল করি ব্যাপারগুলো। 160-এ বলতেছে কি, 160 অফ দ্য সিআরপিসি, পুলিশ কর্মকর্তা সাক্ষীকে তলব করার যে ক্ষমতা, এটা বলা আছে ধারা 160-এ। এখানে বলতেছে তদন্ত পরিচালনাকারী কোনো পুলিশ অফিসার লিখিত আদেশ দ্বারা ঘটনার সাথে জড়িত যে কোনো ব্যক্তিকে হাজির হতে বলতে পারে, এবং তিনি লিখিত আদেশ দিতে পারে বা মৌখিকভাবে ডাকে পাঠাইতে পারে, এবং সে কিন্তু এই আদেশ মানতে বাধ্য। সে যদি এই আদেশ না মানে তাহলে হচ্ছে কিন্তু পেনাল কোডে তার শাস্তি আছে। সরকারি কাজের বা সরকারি অফিসারের আদেশ যদি অমান্য করে বা তাকে যদি ডেকে পাঠায়, সে যদি না আসে। আচ্ছা, এটা বলা আছে 160-এ। আর 161তে বলা আছে পুলিশ কর্তৃক সাক্ষীদের পরীক্ষা। অর্থাৎ 160-এ যে যারা ঘটনার সাথে পরিচিত তাদের যখন পুলিশ লিখিত আদেশ বা অন্যান্য কোনোভাবে যদি ডেকে আনে, তখন 161 ধারা অনুযায়ী তাদের পরীক্ষা করতে পারে যে ব্যক্তি ওই ঘটনা এবং এর অবস্থান সম্পর্কে জানে। 161 ধারায় এখানে একটা এমসিকিউ আসতে পারে যে পুলিশ কর্তৃক সাক্ষীদের পরীক্ষা করতে পারে কাদের, যে ব্যক্তি ঘটনা এবং এর অবস্থা সম্পর্কে জানে। এটাই হচ্ছে একটা এমসিকিউ। এবং পুলিশ তদন্তকারী কর্মকর্তা পুলিশ, অর্থাৎ পুলিশ যখন কোনো একটা প্রশ্ন করবে তখন সে সকল জবাব দিতে কিন্তু বাধ্য থাকবে। কিন্তু যে সকল প্রশ্ন তাকে প্রশ্নে যদি উত্তর সে দেয়, যদি উত্তরের ফলে সে যদি ফৌজদারি কার্যবিধির দ্বারা দণ্ড হয়, অথবা তার সম্পত্তি বাজেয়াপ্তির দিকে টানে, অর্থাৎ তার সম্পত্তি যদি ক্রোক হতে পারে, এরকম যদি কোনো উত্তর দিয়ে থাকে, তাহলে তার মানে তার এগেনস্টে একটা কেস হবে এবং তার সম্পত্তি ক্রোক করা হবে। তাহলে সেসব প্রশ্নের উত্তর দিতে কিন্তু সে বাধ্য না। এটা এখানে বলা আছে আরকি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যখন পরীক্ষা করবে যে ব্যক্তি ঘটনা সম্পর্কে জানে, তখন সেগুলো পুলিশ অফিসার বিবৃতি আকারে রেকর্ড করবে আরকি। এবং ২-৩ জন যদি ব্যক্তি থাকে তাহলে আলাদা আলাদাভাবে বিবৃতি আকারে সেগুলো রেকর্ড করা হবে আরকি। আচ্ছা, এখন হচ্ছে ১৬২ ধারা। ১৬২ ধারায় বলতেছে হচ্ছে যে ১৬১ ধারা অনুযায়ী যখন তাকে সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়েছে, পুলিশ আর কি নিছে, তখন এইটা এভিডেন্স হিসেবে কতদূর পর্যন্ত ব্যবহার হবে। বলতেছে যে এটা কোনো এভিডেন্স হিসেবে ব্যবহার হবেই না। কিন্তু এটা ১৪৫ ধারা অফ দ্য এভিডেন্স অ্যাক্ট দ্বারা কন্ট্রাডিকশন করার জন্য আর কি ব্যবহার করা হতে পারে। এবং ১৬১ ধারায় যে সাক্ষী যে পুলিশের কাছে যে সকল প্রশ্নের উত্তর দিল, এবং পুলিশ যে একটা বিবৃতি আকারে লিখলো, সেখানে সে স্বাক্ষর করবে না। সেখানে কোনো ধরনের স্বাক্ষর সে করবে না। এটা এখানে ৬২-তে বলা আছে। ৬২-তে একটা ২-৩টা ব্যাপার, তার মধ্যে একটা হলো যে ১৬১ ধারায় যে ব্যক্তি ঘটনা সম্পর্কে জানে এবং পুলিশ যে তার বিবৃতি নিল, এখানে সে কোনো সিগনেচার করবে না, ১। ২ নাম্বার হচ্ছে ১৬১ ধারাটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা হচ্ছে হলো অনুসন্ধান বা বিচারের কাজে এটা মানে এটা ব্যবহার করা যায় আরকি। আর বলতেছে হচ্ছে এইটা হচ্ছে এভিডেন্সগত, মানে অর্থাৎ সাক্ষ্যগত মূল্য কি? বলতেছে এটার কোনো সাক্ষ্যগত মূল্য নাই। তবে ১৪৫ ধারা সাক্ষ্য আইন অনুযায়ী এটা কন্ট্রাডিকশন করার জন্য এটা ব্যবহার করা হতে পারে আরকি। যেমন আ পুলিশের কাছে বলল এক ধরনের সাক্ষী এসে। আবার যখন ক্রস এক্সামিনেশন অথবা এক্সামিনেশন ইন চিফ যখন তাকে ডাকা হয় ইন ট্রায়ালে, ট্রায়াল প্রসেসে যখন কেসটা চলে যায়, তখন সে আলাদাভাবে বলল। একবার পুলিশের কাছে বলল যে আমি তাকে মারতে দেখছি। আবার বলল যে না, আমি তো আসলে ওই সময় ওই ঘটনার সময় ওই জায়গায় ছিলাম না। এই যে একটা কন্ট্রাডিকশন হইলো, এইটাই ব্যবহার করা যায় 145 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট দ্বারা আরকি। এটাই বলছে ১৬২। আচ্ছা, এখন ১৬১ ধারায় আ সাক্ষী যে জবানবন্দি দিল, হ্যাঁ? সেখানে তো সাক্ষী যে দিছে সে তো কোনো ধরনের সিগনেচার করবে না। কিন্তু যে পুলিশ এই সাক্ষীকে পরীক্ষা করছে সে কিন্তু এখানে একটা সিগনেচার দেবে। এই আচ্ছা, পুলিশ সিগনেচার দিবে, যে স্টেটমেন্ট দিছে সে সিগনেচার দিবে না। হ্যাঁ, যে হচ্ছে স্টেটমেন্ট দিছে, যে হচ্ছে সাক্ষী, সে কোনো ধরনের সিগনেচার দিবে না। আর যে হচ্ছে
ইয়া নিছে আরকি, মনে কর যে ওই সাক্ষীকে যে পরীক্ষা করলো, বিভিন্ন প্রশ্ন হুম করলো, ঠিক আছে? সে তো একটা হুম বিবৃতি আকারে এটা লিপিবদ্ধ করবে। এখন সে হুম। যে সাক্ষী নিল এটার একটা এভিডেন্স হিসেবে ওখানে একটা সিগনেচার করবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে যেমন একটা প্রশ্ন নবম বিজিএস এ আসছিল যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 161 ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন। স্বাক্ষর রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা, স্বাক্ষর রেকর্ডকারী ম্যাজিস্ট্রেট, নিযুক্ত আইনজীবী, সাক্ষী নিজে। উত্তর কিন্তু হচ্ছে এখানে ক হবে, স্বাক্ষর রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আসি আমরা 163। 163-তে বলতেছে যে এই যে আমরা 161 ধারায় যে আমরা উইটনেসকে কল করে আনলাম, তার যে আমরা জবানবন্দি নিচ্ছি বা তাকে যে পরীক্ষা করতেছে, ঠিক আছে? এই যে পরীক্ষা করার ক্ষেত্রে তাকে কোনো প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবে না, বা কোনো প্রতিশ্রুতি দেওয়ার ব্যবস্থাও করবে না যে তুমি এটা দাও তাহলে তুমি এই বেনিফিটটা পাবা, অথবা তোমাকে একটা হুমকি দিলাম, না দিলে দেখিস তোকে অন্য একটা কেসে ফাঁসাই দিব, বা প্রতিশ্রুতি যে তুমি এখানে যদি কোনো এরকম মানে তুমি যদি কোনো এরকম সাক্ষী দিয়ে থাকো আমাদের কাছে তাহলে তুমি এই মনে কর যে আহ, তোমাকে একটা বেনিফিট দিব আমরা, মানে এই ধরনের কোনো কিছু করা যাবে না আর কি। এক ধরনের, একটা হচ্ছে হুমকি দেওয়া যাবে না, প্রলোভন দেওয়া যাবে না, প্রতিশ্রুতি দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে সে ব্যক্তি যদি মানে স্বেচ্ছায় কোনো বিবৃতি যদি দিতে চায়, পুলিশ কিন্তু তাকে বাধা দিতে পারবে না। দুইটা, এক হচ্ছে তাকে থ্রেট করা যাবে না, সেকেন্ড হচ্ছে সে যদি কোনো নিজে মানে ভলান্টারিলি যদি কোনো ধরনের আহ বলতে চায় তাহলে সেটা তাকে বাধা দিতে পারবে না। ওকে, এটা 163-তে বলা আছে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ধারা, 164 ধারা। এটা মূলত হচ্ছে রিটেনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে 164 ধারার যে জবানবন্দি বলে, অর্থাৎ স্বীকারোক্তি যে বলে, যে কনফেশন, সেটা হচ্ছে 164 ধারায় বলা আছে আর কি, সিআরপিসির। আচ্ছা, কনফেশন বলতে বোঝাচ্ছে যে স্বীকারোক্তি মানে সে যে অপরাধটা করছে, এই অপরাধটা হচ্ছে সে লিখিতভাবে অথবা মৌখিকভাবে ম্যাজিস্ট্রেটের সামনে হচ্ছে তোর স্বীকার করে যে হ্যাঁ আমি অপরাধটা করছি। এখন এই প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এই জবানবন্দি অর্থাৎ এই স্বীকারোক্তিটা কে গ্রহণ করতে পারে, অর্থাৎ কার কাছে স্বীকারোক্তি যদি দেয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে আর কি। অর্থাৎ কে এই স্বীকারোক্তি নিতে অথরাইজড। এখানে প্রথমে বলতেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তিন ধরনের ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে হলো ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখানে কিন্তু কোনো ধরনের তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই কনফেশন নিতে পারে না। হুম, হুম, ঠিক আছে। এই এই 164 ধারার কিন্তু এইটাই হচ্ছে একটা মেইন এমসিকিউ যে কনফেশন এটা কে নিতে পারে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট স্পেশালি ইম্পাওয়ার। এখন ওখানে একটা এমসিকিউ দিতে পারে এরকম যে কনফেশন নিতে পারে না দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এরকম একটা ঘুরায় দিতে পারে আর কি। এরকম একটা প্রশ্ন আমি কোথায় জানি দেখছিলাম, আমার মনে আসতেছে না, যাক তবে এরকম একটা এমসিকিউ কিন্তু একবার আসছিল। আচ্ছা, হুম, হতে পারে আগের কোনো পরীক্ষায় হয়তো আসছে। হুম, আমার মনে আছে এরকম একটা এমসিকিউ আসছিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তোর কনফেশন এটা কোন সময় নেওয়া যায় আর কি, কোন সময় এই কনফেশনটা দিলে রিলেভেন্ট হবে? সব সময় কি দেওয়া যায়? এখন সেকশনের শুরুতেই বলতেছে যে তদন্তের সময় বা অনুসন্ধান বিচার শুরু হওয়ার পূর্বে যে কোনো সময়, তদন্তের সময় বা বিচার শুরু হওয়ার পূর্বে যে কোনো সময় এই কনফেশন স্টেটমেন্টটা নেওয়া যেতে পারে। ঠিক আছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে কনফেশন কখন নেওয়া যায়, তদন্তের সময় বা অনুসন্ধান বিচার শুরু হওয়ার পূর্বে। ওকে, হুম, ওকে। আচ্ছা, এখন এই যে 164 ধারা এখানে কিন্তু কিছু একটা অনেকগুলো ফর্মালিটিস আছে, যেমন এটার সাথে মেইন কানেক্টেড হচ্ছে 364। 164 ধারায় বলা আছে হচ্ছে ম্যানার, অর্থাৎ সরি 164 ধারায় বলা আছে যে কে কে নিতে পারে, কোন সময় নিতে পারে, ঠিক আছে? আর ম্যানার বলা আছে হচ্ছে হলো সিআরপিসি 364 এ, সেখানে আহ, কি কি ফর্মালিটিস
করতে হবে এবং কি কি করা যাবে না এটা বলা আছে। এটা 364, এটা একটা রেফারেন্সটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আসামির জবানবন্দি যেভাবে নিতে হয় প্রাসঙ্গিক ধারা কোনটা, এটা হচ্ছে হইলো 164 ধারা আর কি, সরি 364 ধারা আর কি। ঠিক আছে। আচ্ছা, প্রথমে ঠিক আছে। হচ্ছে বলতেছে যে আসামিকে যে ভাষায় জবানবন্দি গ্রহণ করা হবে ঠিক ওই ভাষায় বা ইংরেজিতে লিখতে হবে এবং আসামিকে করা প্রতিটি প্রশ্ন ও প্রতিটি জবাব সহ সম্পূর্ণ জবানবন্দিটি লিখতে হবে। অর্থাৎ কি, মানে আসামি যেই ভাষায় বলে সেই ভাষায় বলতে হবে। এখন মনে কর যে আসামি নোয়াখালীর ভাষায় বলতেছে অথবা জামালপুরের ভাষায় বলতেছে বা বরিশালের ভাষায় বলতেছে বা পুরান ঢাকার ভাষায় বলতেছে, আসামি যেই ভাষায় বলবে তার যে আঞ্চলিক ভাষা সেই ভাষায় আর কি নিতে হবে, অথবা ইংরেজিতে নিতে হবে আর কি। এবং আসামিকে যে প্রশ্ন করা হবে সেই প্রতিটি প্রশ্ন কি প্রশ্ন করা হয়েছে এবং প্রতিটি প্রশ্নের সম্পূর্ণ জবানবন্দিটা নিতে হবে। এবং মনে কর যে আসামিকে জবানবন্দি গ্রহণ করার পর আসামিকে তা পড়ে শোনাতে হবে এবং আসামি এবং ম্যাজিস্ট্রেট উভয়ই কিন্তু এই জবানবন্দিতে একটা স্বাক্ষর করবে আর কি। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন আমি মনে করি যে ফর্মালিটিস, আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর আসামির যে হ্যান্ডকাপ পরা থাকে ম্যাজিস্ট্রেটের সামনে, হ্যাঁ, সেই হ্যান্ডকাপ খুলে দেওয়ার জন্য পুলিশকে বাইরে যেতে বলবো যে তুমি মনে করো আসামিকে নিয়ে আসলে হ্যান্ডকাপ পরায়, তখন পুলিশকে বলবো যে ওর হ্যান্ডকাপটা খুলে দাও এবং তুমি বাইরে গিয়ে ওয়েট করো। এবং ম্যাজিস্ট্রেটকে আসামি বলবে যে আপনি এখন ম্যাজিস্ট্রেটের সামনে আছেন, আমি হচ্ছি ম্যাজিস্ট্রেট এবং আপনি দোষ স্বীকার করুন অথবা না করুন আপনাকে আর পুলিশের হেফাজতে পাঠানো হবে না। হ্যাঁ? তারপরে বলবে যে আপনি ধীরে সুস্থে চিন্তা ভাবনা করুন যে আপনি আসলে কনফেশনটা দিবেন কিনা। এবং আপনি যদি এই কনফেশনটা দেন তাহলে এই কনফেশনটা কিন্তু আপনার এগেইনস্টেই ব্যবহার করা হবে। সাধারণত ৩ ঘন্টার মতন সময় দেয় চিন্তা করার জন্য। এটা কিন্তু মনে কর যে বেশিরভাগ সময় যে খাস কামরা আছে না ম্যাজিস্ট্রেটের কোর্টে, হুম। ওইখানে কিন্তু এই কনফেশনটা নেওয়া হয়ে থাকে। তাকে ৩ ঘন্টা সময় দেওয়া হয়। হ্যাঁ? এবং এই যে এগুলো কিন্তু আসলে অনেকগুলো কেস রেফারেন্স দ্বারা established প্রিন্সিপাল, যেগুলো সেকশনে বলা নাই যে আসামিকে আসলে কত সময় দিতে হবে। তাকে যদি কোনো সময় দেওয়া না হয় অথবা যদি পুলিশের সামনে যদি নেওয়া হয়, হ্যাঁ? অথবা যদি কোনো ভয়ভীতি দেওয়া হয় বা ফর্মালিটিস গুলো যদি ভালো মতো নেওয়া না হয়, ঠিক আছে? জোর করে যদি আদায় করা হয় অথবা এই যে কনফেশন দেওয়ার পরে তাকে যদি আবার পুলিশের কাস্টডিতে পাঠায় দেওয়া হয়, ঠিক আছে? তাহলে কিন্তু আসলে এই 164 টা একদম টোটালি ভয়েড হয়ে যায়। হ্যাঁ? এবং অনেকগুলা কেসে এরকমভাবে মনে কর যে জোর করে নেওয়ার পর সে পুরাপুরি পরে খালাসও পাইছে। এরকমও অনেক কেস রেফারেন্স আছে যে 364 আর 164 টা অনেক ইম্পোর্টেন্ট আরকি। এটা একটা ক্রুশিয়াল ব্যাপারটা। ঠিক আছে স্যার? ওকে, গো হেড। আচ্ছা। ১৬৫, ১৬৬ এই ২ টা একদম লাগবে না। এই ২ টা সেকশন হচ্ছে তোর রিটেন এর জন্য অনেক ইম্পোর্টেন্ট, বাট এখন পর্যন্ত কোশ্চেন আসে নাই। এমসিকিউ এখন পর্যন্ত আসে নাই। আসারও সম্ভাবনা নাই। ঠিক আছে? তো কে ৬৭ 165 তোর সার্চ বাই পুলিশ অফিসার ইম্পর্টেন্ট না? কোনটা? 165। 165 এটা হচ্ছে পুলিশ কর্মকর্তার নিকট মনে কর যে একটা তল্লাশি আরকি, বুঝছিস? এটা ইম্পোর্টেন্ট না। এটা আসলে মনে কর যে এখন তো কোশ্চেন আসে মূলত যেগুলো হচ্ছে মনে কর যে রিলেভেন্ট সেকশন। মানে এটা তো আসলে রিলেভেন্ট না। অসুবিধা নেই। এইটা তো আমি একটু পড়ি নাই, বুঝছিস? আমিও স্কিপ করছিলাম। অসুবিধা নেই। পরে এক সময় আমরা আলোচনা করব, হ্যাঁ? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আয় হচ্ছে হলো ১৬৭। ১৬৭ এইখানে মূলত বলা আছে যে তদন্ত। এমসিকিউর অন্যতম একটা ইয়া হচ্ছে যে তোর এই ডেফিনেশন যে দেওয়া আছে না, সিআরপিসি বল সিপিসি বল, সেখান থেকে অনেকগুলো ফাট করে একটা রেফারেন্স বলতে বলে যে তদন্ত সিআরপিসির কথাই বলা আছে। হুম, তদন্ত সিআরপিসির বলা আছে সেকশন 4 সাবসেকশন 1 এল, 4(1)(l), সেকশন 4 সাবসেকশন 1 এল। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন প্রথমে আমাদের বুঝতে হবে হচ্ছে ইনভেস্টিগেশন মানে কি। এখন ইনভেস্টিগেশন মানে হচ্ছে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি, যে ম্যাজিস্ট্রেট নয়, কর্তৃক সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত সকল কার্যক্রমকে তদন্ত বলে। অর্থাৎ পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট থেকে ক্ষমতাপ্রাপ্ত, যে ম্যাজিস্ট্রেট নয়, মানে পুলিশ অফিসার তো তদন্ত করতেই পারে এবং হচ্ছে তোর যে ম্যাজিস্ট্রেট না, এবং যাকে ম্যাজিস্ট্রেট অথরাইজড করছে তুমি হচ্ছে এই ইনভেস্টিগেশনটা করো, ঠিক আছে,
এবং সাক্ষ্য প্রমাণ গ্রহণের উদ্দেশ্যে যে কার্যক্রমটা চলে সেটাই হচ্ছে হলো তদন্ত। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, ম্যাজিস্ট্রেট কি কখনো ইনভেস্টিগেশন করে? যে না, ম্যাজিস্ট্রেট কখনো ইনভেস্টিগেশন করে না, ম্যাজিস্ট্রেট সবসময় ইনকোয়ারি করে, অনুসন্ধান করে। ওকে। ওকে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে তদন্তর আসলে উদ্দেশ্যটা কি? তদন্তের মূল উদ্দেশ্য হচ্ছে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা এবং যে আসামি, হ্যাঁ, তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যই কিন্তু তদন্ত করা না। তদন্ত করার মেইন পারপাস হলো ন্যায় বিচার নিশ্চিত করা। ঠিক আছে? যে আসামি আসলে সে যেই পর্যন্ত মানে কনভিক্টেড হয় না বা বিয়ন্ড দ্য রিজনেবল ডাউট যে পর্যন্ত প্রুফ হয় না, সে পর্যন্ত কিন্তু তাকে আসামি বলা যায় না, তাকে অভিযুক্ত বলা যায়। কিন্তু আমাদের কোর্ট প্র্যাকটিসে তো আমরা সবসময় আসামিই বলি, কিন্তু সেটা বলা যাবে না। আচ্ছা, যাই হোক, কিন্তু তদন্তের মেইন পারপাসটাই হচ্ছে হলো যে ন্যায় বিচার নিশ্চিত করা এবং হচ্ছে আহ, সাক্ষ্য তথ্য, মনে কর যে সাক্ষ্য প্রমাণ, এগুলো হচ্ছে তোর মানে সংগ্রহ করা, এটাই হচ্ছে তদন্ত। আচ্ছা, 167, 167-তে পড়ার আগে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জানে নেই। সেটা হচ্ছে যে সিআরপিসি এর 61 ধারায় আমরা পড়ছিলাম না, যে 24 ঘন্টার মধ্যে তদন্ত, ও সরি, 100 ঘন্টা, এই সরি, 61-এ পড়ছিলাম হচ্ছে হলো 24 ঘন্টার মধ্যে হচ্ছে তাকে, 24 ঘন্টা পার হওয়ার পর তাকে হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে। এখন এই 167 এটা বলতেছে হচ্ছে যে 61 ধারা মতে 24 ঘন্টার মধ্যে এই তদন্ত যদি সম্পন্ন না হয়, ঠিক আছে, তখন যে গ্রেপ্তারকৃত ব্যক্তি তখন নিকটস্থ মানে খুব কাছের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার কাছে প্রেরণ করতে হবে। অর্থাৎ অনেক সময় হয় না যে মনে কর যে একজনকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পরে হচ্ছে তাকে ইয়াতে নিয়ে আসি, কাস্টডিতে নিয়ে আসছে, এখন আমার দায়িত্ব হচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে এই ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে তাকে গ্রেপ্তার করার সাথে সাথে ওর এগেনস্টে আমি ইনভেস্টিগেশন করা শুরু করব। এখন আমি 24 ঘন্টার মধ্যে আমার যে ইনভেস্টিগেশন সেটা আমি শেষ করতে পারি নাই, তখন আমি কি করব? তখন হচ্ছে 167 অনুযায়ী তখন আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আমি নিয়ে যাব। এখন এখানে একটা এমসিকিউ হচ্ছে যে রিমান্ড কত ধারায় নেওয়া হয় থাকে? রিমান্ড নেওয়া হয় থাকে এই 167 ধারা অনুযায়ী আর কি। ঠিক আছে? হুম, ঠিক আছে। এবং বলতেছে হচ্ছে যে এই 167 এইটা হচ্ছে আহ রিমান্ড যদি প্রেরণ করেন তাহলে কিন্তু 15 দিনের বেশি হবে না, 15 দিনের বেশি রিমান্ড দেওয়া যাবে না। এটা হচ্ছে একদম নির্দেশনামূলক। 15 দিন, 15 দিনের মধ্যেও আমি মনে করি যে ইনভেস্টিগেশন করে তেমন কিছু পাইলাম না, আবার 15 দিন দেবো, মানে 15 দিন পর পর যাওয়া আসার উপরে থাকবে আর কি, যে পর্যন্ত তদন্ত শেষ হবে না। হুম। হুম, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, এখন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং সরকারপ্রাপ্ত তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং আহ, সে যদি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হয় এবং যদি সে স্পেশালি ইম্পাওয়ার্ড না হয় তাহলে কিন্তু সে রিমান্ড নিতে পারবে না। অর্থাৎ সিজেএম পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? এরা কি পারে? এরা হচ্ছে হলো তোর রিমান্ড করতে পারে, মঞ্জুর করতে পারে, ঠিক আছে? এখন থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কিন্তু কখনোই রিমান্ড মঞ্জুর করতে পারে না, ঠিক আছে? এবং বলতেছে যে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট পারে, কিন্তু তাকে স্পেশালি ইম্পাওয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট হইতে হবে। ওকে। আচ্ছা। ওকে। এবং মনে কর আমি যে রিমান্ডটা মঞ্জুর করলাম, ঠিক আছে, মনে কর 15 দিনের জন্য আমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, তাহলে যদি আমি রিমান্ডটা মঞ্জুর করি তাহলে এটা যাবে হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে, ঠিক আছে? যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে হচ্ছে মেট্রোপলিটন এরিয়ায় যাবে, এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। আর যদি তোর মেট্রোপলিটন এরিয়া না হয় তখন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, ঠিক আছে? এখন দেখা গেল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই হচ্ছে তোর রিমান্ডটা মঞ্জুর করলো, তখন এটার নকল কাকে দিতে হবে? তখন চিফ সেশন জাজ, এই সরি, এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দিতে হবে। সরি সরি, মেট্রোপলিটন সেশন জাজকে দিতে হবে আর কি, বুঝছিস? মেট্রোপলিটন সেশন জাজ। হুম।
মানে হচ্ছে হলো তোর মহানগর দায়রা জজ। আচ্ছা, ঠিক আর আছে। যদি মনে কর যে ইয়া এরিয়া হয়, তোর মনে কর মহানগর এরিয়ার বাদ দিয়ে এলে হলে তখন হচ্ছে হলো তোর দায়রা জজের নিকট দিতে হবে। এই যে মেট্রোপলিটন এই জায়গাটা আমার একটু গুলায় যায় আর কি, বুঝছিস? আচ্ছা, হইতে পারে, সমস্যা নেই। হ্যাঁ। আরটা হচ্ছে, একই জিনিস তো, একটা সিএমএম আর একটা সিজিএম। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে হলো কি যে তদন্ত পরি মানে হচ্ছে তদন্ত যে শেষ করতে হবে পুলিশকে ১২০ দিনের মধ্যে এই তদন্তটা শেষ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নির্দেশনামূলক। মনে কর যে তদন্ত তো আনলিমিটেড দিন পর্যন্ত হইতে পারে না, কিন্তু এটা একটা নির্দেশনা দেওয়া আছে এই 167 অনুযায়ী, যে তদন্ত তোমাকে ১২০ দিনের মধ্যে শেষ করতে হবে। এখন কথা হচ্ছে তদন্ত তো অনেক সময় ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর লাগে। এটা কি বলতেছে যে এটা কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, কিন্তু 167 একটা নির্দেশনামূলক একটা গাইডলাইন দিছে যে ১২০ দিনের মধ্যে তোমাকে তদন্ত শেষ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তদন্ত যদি ১২০ দিনের মধ্যে শেষ করতে না পারে, ঠিক আছে, এবং সেটা যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা ১০ বছরের অধিক হয়, ঠিক আছে, মনে কর ১২০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, এবং সে যে অফেন্সটার জন্য তাকে ধরা হয়েছে বা তাকে যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেটা হচ্ছে কি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা ১০ বছরের অধিক, ঠিক আছে, তখন সে একটা বেইলের গ্রাউন্ড হইতে পারে। এবং এই বেলটা কে দিবে? এই বেলটা দিবে হচ্ছে দায়রা জজ, ঠিক আছে, জামিনে আর হুম, কি মুক্তি দিবে। ঠিক এবং আছে। দেখা গেল যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন অথবা ১০ বছরের অধিক কারাদণ্ড না, মনে কর যে ১০ বছরের নিচে আর কি, ঠিক আছে, তখন এই বেলটা দিবে হচ্ছে মনে কর যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর কি, ঠিক আছে, বা অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওকে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে ১২০ দিনের মধ্যে তদন্ত যদি শেষ করতে না পারে, তখন দায়রা আদালত অথবা ম্যাজিস্ট্রেট আদালত, ঠিক আছে, এই এখন তারা কি মুক্ত দিতে মানে জামিন জামিন গ্রহণ করতে কি তারা বাধ্য? বলতেছেন না, এটা জামিন তারা গ্রহণ করতে বাধ্য না, এটা হচ্ছে তাদের ডিসক্রিশন। যদিও ১২০ দিনের মধ্যে এইটা শেষ করতে পারে নাই, কিন্তু তারপরেও কিন্তু এখানে তারা বাধ্য করতে পারবে না, এটা ডিসক্রিশন, ঠিক আছে। জামিনের আসলে অনেকগুলা গ্রাউন্ড আছে, সেকশনে অনেক কিছু বলা আছে, কিন্তু জামিন মূলত মঞ্জুর করে বিভিন্ন কেস রেফারেন্সের দ্বারা। হ্যাঁ, এটা এখানে বলতেছে যে এটা বিচার একটা মনে করছে বিবেচনামূলক একটা ক্ষমতা আর কি। এখন এইখানে অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হচ্ছে সেটা, যে এই ধারায় রিমান্ড শব্দটা কয়বার ব্যবহার করা হয়েছে? ১৬৭ ধারায় রিমান্ড শব্দটা কয়বার ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে একবারে ব্যবহার হয় নাই। একবারও ব্যবহার হয় নাই। তবে পুলিশ কাস্টডি শব্দটা উল্লেখ আছে আরকি। একবার উল্লেখ আছে। হ্যাঁ? ওকে, ওকে। আচ্ছা। এইখানে একটা এমসিকিউ হচ্ছে যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয়, তখন আসামি জামিনে মুক্ত হতে পারে। এটা হচ্ছে এমসিকিউ। ২০১৫ তে আসছিল। যে অব্যাহতি হতে পারে, শাস্তি ভোগ করতে পারে, দণ্ডিত হতে পারে, জামিনে মুক্ত হতে পারে। হবে জামিনে মুক্ত হতে পারে। হুম? আচ্ছা, তারপর এখানে আরেকটা এমসিকিউ, সেটা হচ্ছে তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তা ক্ষমতা দিতে পারে অনধিক ১৫ দিন, ঠিক আছে। এই যে হুম, ওকে। অষ্টম বিজিএস, এই যে যেটা একটু আগে বললাম যে ১২০ দিনের মধ্যে মামলা তদন্ত সম্পন্ন করা বিধানটি কি, এটা হচ্ছে নির্দেশনামূলক। এটা কিন্তু ওই যে অষ্টম বিজিএস এই কোশ্চেনটা আসছিল, হ্যাঁ। ওকে। আচ্ছা, ১৬৮ এটা বলতেছে যে যে ইনফেরিয়র মানে অধস্তন কোনো পুলিশ কর্মকর্তা এই অধ্যায়ের অনুসারে কোনো তদন্ত করলে তিনি থানার যে ওসি থাকে না, তো থানার ওসিকে সে ফলাফল সম্পর্কে একটা রিপোর্ট দেবে আর কি। হুম, ১৬৮ আসলে ওরকম লাগে না। আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে 169। আচ্ছা, এখন 169 বলতেছে যে এই যে তার তদন্ত করতেছে এবং তদন্ত করতে গিয়ে ওসি বা তদন্তকারী পুলিশ কর্মকর্তার কাছে যদি মনে হয় যে যে অভিযুক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর আসলে যথাযথ তেমন কোনো কারণ নাই, অথবা যথাযথ সে সাক্ষ্য বা সন্দেহ করার আর কোনো দরকার নাই, যে যেখানে যে ইনভেস্টিগেশন হয়েছে সে আসলে এখানে ইনভলভ না, ঠিক আছে, তখন সেই মনে কর যে পুলিশ কর্মকর্তা অথবা ওসি তখন জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত একটা মুচলেকা সম্পাদন করে তাকে মুক্তি দিয়ে দিবে, অর্থাৎ রিলিজ দিবে। হ্যাঁ,
এবং ওই মুচলেকায় বলা থাকতে পারে যে মুচলেকা অনুসারে তাকে যদি কখনো প্রয়োজন হয়, ঠিক আছে, তখন পুলিশ প্রতিবেদনের উপর ভিত্তি করে অপরাধটি আমলে নেওয়ার ম্যাজিস্ট্রেটের বরাবর সে উপস্থিত হয়। আচ্ছা, এটা হচ্ছে সহজ ভাষায় হচ্ছে কি, তাকে মনে কর যে তার বিরুদ্ধে কোনো মনে কর যে সে যে অপরাধটা করছে এরকম কোনো কিছু তথ্য পাওয়া যায়নি অথবা সাক্ষ্য পাওয়া যায়নি অথবা তাকে সন্দেহ করার মতো আর কোনো কারণ নাই ইনভেস্টিগেশন শেষে, তখন পুলিশ কর্মকর্তা অথবা ওসি কি করবে, তাকে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত একটা মুচলেকা দিয়ে বলবে যে তুই এখন ভাগ, রিলিজ, তোকে মুক্ত করে দিলাম। এবং এটা বলবে তুমি যখন দরকার হবে তখন তুমি ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দেবা, এই শর্তে আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো 170। 170-এ বলতেছে, আচ্ছা এখানে আরেকটু ব্যাপার বলি, যে এই 169 এটা কিন্তু হচ্ছে হলো তোর ফাইনাল রিপোর্টের সাথে কিছুটা কানেক্টেড, বুঝছিস? 173-তে ফাইনাল রিপোর্ট দেয় না? হ্যাঁ, ফাইনাল রিপোর্ট। হুম। 73-তে যে ফাইনাল রিপোর্ট দেয় এটা কিন্তু 169-এর উপর ভিত্তি করেই দেয়, বুঝতে পারছিস? এই যে 173 এখানে বলা আছে রিপোর্ট অফ পুলিশ অফিসার, সেখানে কিন্তু ফাইনাল রিপোর্ট এবং চার্জশিট সম্পর্কে কিছু বলা নাই। কিন্তু এই যে ফাইনাল রিপোর্টটা দেয় এটা হচ্ছে 169 অনুযায়ী দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে 170 ধারা। এখানে বলতেছে এটার অপোজিটই আর কি 169-এর, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা যে ইনভেস্টিগেশন করছে, ঠিক আছে, এখন তার কাছে যদি এটা প্রতীয়মান হয় যে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার মতো পর্যাপ্ত সাক্ষ্য আছে বা যুক্তিযুক্ত কারণ আছে বা মনে করতে সন্দেহ হচ্ছে সে অপরাধ করছে এরকম, তাকে যদি একটা বিচারে ট্রায়ালের আন্ডারে আনা হয় তখন হচ্ছে হলো অপরাধটা প্রমাণিত হবে, ঠিক আছে, তখন সে এই কর্মকর্তার কাছে যে অ্যাকিউজটা থাকবে, ঠিক আছে, তখন বিচারের জন্য বা বিচারে সরপত্র করার জন্য পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে এমন মনে কর যে একজন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। এবং এমন যদি হয় যে অপরাধটা হচ্ছে জামিনযোগ্য, ঠিক আছে, তখন সে যদি জামানত দিতে অ্যাবল হয়, মানে জামানত দিতে সক্ষম হয়, তখন সে কি করবে, তখন সে মনে কর যে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত এরকম একটা মনে করছে মুচলেকা দিয়ে তখন তাকে মুক্ত করে দেওয়া হবে। ব্যাপারটা হচ্ছে হলো এরকম যে তার এগেইনস্টে হচ্ছে প্রমাণ পাইছে যে সে এরকম অপরাধ করছে, এরকম একটা আভাস পাইছে অথবা সাক্ষ্য পাইছে অথবা অন্য কোনোভাবে তথ্য পাইছে, তখন তাকে যেই ম্যাজিস্ট্রেট এটা এই ম্যাজিস্ট্রেট এটা বিচার করতে পারে সেরকম ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিবে আর কি, 1 নাম্বার। এটাই হচ্ছে হলো তোর চার্জশিট ওয়ান কাইন্ড অফ, বুঝতে পারছিস? এবং হুম। আমরা তো জানি হচ্ছে হলো অফেন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বেইলেবল আর একটা হচ্ছে নন বেইলেবল। এখন সে যে ইনভেস্টিগেশনটা করলো দেখা গেল যে এটা হচ্ছে বেইলেবল অফেন্স, তখন কি করবে, তখন তাকে মুচলেকা আর বন্টন দিয়ে তখন ওকে ছাড়ে দিবে আর কি। ঠিক আছে? ওকে। আচ্ছা, 171টা আসলে লাগে না, দরকারই নেই, এটা নিটলেস। আর 172-এ বলতেছে কি, যে পুলিশ ডায়েরি, ঠিক আছে, তদন্তকারী পুলিশ অফিসার মামলা তদন্তকালে তার প্রতিদিনের মামলা তদন্তের যে বিবরণ বা মামলার অগ্রগতি, যে প্রতিবেদন মানে যেই বইটাতে সে লিখে রাখে সেটাই হচ্ছে হলো তোর পুলিশ ডায়েরি। ঠিক আছে, এখন পুলিশ ডায়েরিতে কি কি উল্লেখ থাকে, মনে কর যে সংবাদটি কখন পৌঁছেছে, কখন তদন্ত শুরু করছে, কখন শেষ করছে, মনে কর যে তিনি কোন কোন স্থান পরিদর্শন করছে, এবং স্ক্রেচ ম্যাপ বলে একটা আর কি, যে যে জায়গায় অফেন্সটা হয়েছে ওইটার চারদিকে কি আছে, ঠিক আছে, কোন দিক পশ্চিম, কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোন দিক পূর্ব, হ্যাঁ, এবং অফেন্সটা কোন কোন কোণায় হয়েছে, পূর্ব পশ্চিমে হয়েছে না উত্তর দক্ষিণে হয়েছে, হ্যাঁ, এবং মনে করে যে একটা মানুষকে মার্ডার করছে সে কোন ভাবে শুয়েছিল, তার শুয়ে থাকার ধরনটা কি, এবং সে কোন কোন জায়গায় মনে করে যে ইনভেস্টিগেশন করছে, মানে তদন্তের পুরা বিবরণটা হচ্ছে হলো পুলিশ ডায়েরিতে থাকে আর কি, ঠিক আছে। এখন এখানে বলা হচ্ছে যে এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে পুলিশ ডায়েরি সাক্ষ্যগত মূল্য কি? এটার একটাই উত্তর যে পুলিশ ডায়েরি সাক্ষ্যগত কোনো মূল্য নাই, এটা সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবেই না। এখন এই পুলিশ ডায়েরিটা এটা কি কোনো অ্যাকিউজড বা আসামি কি এটা চাইতে পারে কিনা, বলতেছে না, কোনো অ্যাকিউজড অথবা আসামি এটা চাইতে পারে না। তবে ফৌজদারি আদালত অথবা ক্রিমিনাল কোর্ট অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসাবে এই পুলিশ ডায়েরিটা তলব করতে পারে, ঠিক আছে।
ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আ এই সাক্ষ্য আইনের এটা হচ্ছে ১৬১ ধারা অনুযায়ী মনে কর যে পুলিশ ডায়েরি থেকে মনে কর যে রিফ্রেশিং অফ মেমোরি মনে কর একটা কেস একটা ইনভেস্টিগেশন করলো। এখন একটা কেস মনে কর যে ট্রায়ালে যাওয়ার পরে তোর মনে কর যে ক্রস এক্সামিনেশন যাইতে আরো ৫-৬ বছর লাগে। হ্যাঁ? এখন সবার শেষে কিন্তু আইও ইনভেস্টিগেশন অফিসারকে মনে কর যে জেরা করা হয়। ঠিক আছে? এখন মনে কর একজন পুলিশ অফিসার তো অনেকগুলা তদন্ত করে থাকে। এখন সে তদন্ত যে করলো এখন সবকিছু তো তার মনে থাকে না। এখন তার মেমোরিটা রিফ্রেশ করার জন্য সেই পুলিশ ডায়েরিটা দেখে তখন সে মনে কর যে একটা কোর্টে দাঁড়ায় সাক্ষ্য দিতে পারে আরকি। যে জেরা করতে পারে অথবা তাকে জবানবন্দি বা এইসব টাইপের আরকি। বুঝতে পারছিস? বুঝতে পারছি। আচ্ছা, আমরা হচ্ছে 173 টা আগামী ইয়াতে পড়বো। কারণ 173 টা অনেক ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এটা আমার একটু বুঝার একটু ব্যাপার আছে। আমাকে আর একটু পড়াশোনা করে আসতে হবে আরকি, হ্যাঁ? ওকে।